স্বাগত জানাচ্ছি নির্বাচনী পথচলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনামগুলো। শেষ দিনে মনোনয়নপত্র জমাদানের ব্যস্ততা, সব ষড়যন্ত্র ভেদ করে মানুষের জন্য কাজ করার ঘোষণা বিএনপির। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জামায়াতের। যুগপথ আন্দোলনে শরিকদের নিয়ে ভোটের লড়াইয়ে বিএনপি, 16টি আসনে সমঝোতা। এনসিপি সহ 10 দলকে সঙ্গে নিয়ে নির্বাচনী দৌড়ে জামাত, 100 আসন ছাড়ের গুঞ্জন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্ত দিয়ে অপরাধীদের পালানো ঠেকাতে নজরদারির নির্দেশ। 1.5 যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন নেতাকর্মীরা। এবং সম্ভাবনা থাকলেও নাটোরে গড়ে ওঠেনি কৃষিভিত্তিক বড় শিল্প কারখানা, মেলেনি গ্যাস সরবরাহ। পর্যটন, স্বাস্থ্য, শিক্ষায়ও পিছিয়ে, বিশেষ নজর দেওয়ার তাগিদ ভোটারদের। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বরণতা সেন। দর্শক, কবি জীবনানন্দ দাশ আজ থেকে প্রায় 90 বছর আগে বরণতা সেন কবিতাটি লিখেছিলেন। এই 90 বছর পরে এসে নাটোর কতটা এগিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য কিংবা শিল্পায়নের ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে কতটা এগিয়েছে, সেই গল্প আজকে জানার চেষ্টা করব। খুব সহজেই বুঝতে পারছেন, আজকে আমরা চলে এসেছি উত্তরের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা নাটোরে। শুরু করছি এই সময় আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা অনুষ্ঠান। আজকে এই নাটোরে আমরা চলে এসেছি। নাটোরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাটোর সংসদীয় 2 আসনে, অর্থাৎ সদর আসনে। এই সদর আসনে আমরা একটি চায়ের আড্ডায় চলে এসেছি। চায়ের আড্ডায় যাওয়ার আগে আমরা আমাদের যে সহকর্মী রয়েছেন নাটোরের, আমাদের সহকর্মী নাটোরের আল মামুন, সেই আল মামুন আমাদের সহকর্মীর সাথে আমরা কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব এই যে নাটোর জেলা কতটা এগিয়েছে, বিশেষ করে শিল্প, সাহিত্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে। নাটোর মামুন আমাকে একটু বলবেন যে এই শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে কিংবা সামনে যে নির্বাচনে কি কি বিষয়, কি কি সংকটগুলো আপনারা আসলে তুলে ধরতে চান নতুন সরকারের কাছে? মূলত বিষয়, নাটোরটা আসলে আশপাশে সব জেলা থেকে অনুন্নত। নাটোরের চারপাশে যে জেলাগুলো রয়েছে সেগুলো কিন্তু সব দিক থেকে এগিয়ে। প্রথমত যদি আমরা আসতে চাই, গ্যাসটা আমাদের বড় সমস্যা। এখানে গ্যাসের কারণে অনেক বড় কৃষিভিত্তিক দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু এখানে জায়গা কিনে রাখছে, ছোট আকারে কারখানা করছে, কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না। শুধুমাত্র গ্যাস না থাকার কারণে তারা উৎপাদন খরচ বৃদ্ধি হবে এই কারণে। আমরা তো জানি যে আপনাদের এই জেলা দিয়ে গ্যাসের যে লাইন সেটি উত্তরবঙ্গের চলে গেছে, তো সেটা কি আপনারা পান নাই? মাত্র 11 কিলোমিটার নাটোর শহর থেকে 11 কিলোমিটার দূরে এই গ্যাসের একটা লাইন গেছে এবং এখানে নাটোর সংযোগের জন্য একটা পয়েন্টও করা রয়েছে। শুধুমাত্র তো রাজনৈতিক স্বচ্ছতার অভাব, প্রয়োজনীয় উদ্যোগের অভাব, এই কারণে কিন্তু আমরা গ্যাস থেকে বঞ্চিত হয়েছি। এবং এখান থেকে রাজশাহীতে পার হয়েছে অনেক বড় শিল্প কারখানা রয়েছে, তারা কিন্তু রাজশাহী 3টি প্লান্টেশন করছে এবং সেখানে কিন্তু 22-23 হাজার লোকের নতুন কর্মসংস্থান হয়েছে এবং সেই কারখানাটির এখানে এক অংশে 7,500 কর্মসংস্থান হয়েছে। তারা যেটা বলছে, আমাদের গ্যাস দেন, আমরা আপনাদের কর্মসংস্থান দেব। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি বসুন, আপনার কাছে আবারও আমরা ফিরে আসবো। এই যে নাটোর নিয়ে কথা বলছিলাম, বিভিন্ন বিষয় কিন্তু নাটোরের উঠে এসেছে এবং বিভিন্ন বিষয়ে অভিযোগ উঠে আসলো, অর্থাৎ গ্যাস সমস্যা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, অর্থাৎ কাঙ্ক্ষিত যে শিল্পায়ন সেটি কিন্তু হয়ে ওঠেনি। আমরা চলে এসেছি একটি চায়ের আড্ডায়, আমরা একটু কথা বলতে চাই একজনের সাথে। এখানে বসে আছেন ঠিক আমার পেছনে। আপনার নাম কি এবং আপনি কি করছেন? জি, আমি আতিকুল ইসলাম রাসেল, নাটোর ইসলামী হাসপাতালের এমডি। আমি ব্যবসা করি। আচ্ছা, এই যে একজন ব্যবসায়ীকে আমরা পেয়ে গেছি, আমরা তার সাথে কথা বলতে চাই। অর্থাৎ বলা হচ্ছে যে এখানে যে কাঙ্ক্ষিত গ্যাস সংযোগ সেটি আসেনি, যার ফলে যে কাঙ্ক্ষিত শিল্পায়ন সেটি হয়নি। আপনি একজন ব্যবসায়ী, কি অবস্থা, সামনে নির্বাচন, কি বলবেন এই খাত নিয়ে? ধন্যবাদ। আমরা নাটোর সম্পর্কে যেটা বলতে চাই, নাটোর একটা ঐতিহ্যবাহী শহর।
নাটোরের সম্পর্কে বলা হয় যে কলকাতা যখন গ্রাম ছিল, নাটোর তখন রাজধানী ছিল। কিন্তু আজকে দীর্ঘ দিনের আমরা বঞ্চনার শিকার। নাটোরের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। নাটোরের মাটির উপর দিয়ে গ্যাস চলে গেছে রাজশাহীতে, কিন্তু আমরা অবহেলিত নাটোরবাসী, আমরা গ্যাসের লাইন না পাওয়ার কারণে এখানে শিল্প কলকারখানা গড়ে ওঠেনি। এখানে একটা বিসিক আছে স্বল্প পরিসরে, সেই বিসিকে গ্যাস সংযোগ না থাকার কারণে এখানে বড় বড় কলকারখানা ইন্ডাস্ট্রিজ আমরা তৈরি করতে পারছি না। এজন্যে আমাদের নাটোরের মাটির উপর দিয়ে যে গ্যাস চলে গেল, নাটোরের প্রাণের দাবি হচ্ছে গ্যাস। এখানে গৃহ সামগ্রী কাজে ব্যবহৃত কলকারখানা ইন্ডাস্ট্রি এটা তৈরি করার জন্য অবশ্যই গ্যাস সংযোগ দরকার। এখানে ব্যবসায়িক ক্ষেত্রে অনেক অবহেলিত অবস্থা আছে। নাটোর শহরটাই মূলত অবহেলার মধ্যে আমরা রয়েছি। এই যে এতদিন ধরে নানান ধরনের উন্নয়নের যে গল্প আমরা শুনতাম, তাহলে কি যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কি এই বিষয়টি নজর দেননি? আপনারা যারা সচেতন মহল আছেন, নাটোরবাসী আছেন, এলাকার বাসিন্দা, তারা কি তাদের সাথে যোগাযোগ করেননি গ্যাস সংযোগ আনার জন্য? জি, একরকম বলতে গেলে তাই, যে আমাদেরকে উন্নয়নের বলি শোনানো হয়েছে, উন্নয়নের কথা শোনানো হয়েছে, মানুষকে বারবার আশ্বস্ত করা হয়েছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার এই 54 বছরে এই নাটোরবাসী অবহেলার বঞ্চনার শিকারেই পরিণত হয়ে আছে। নাটোরের গ্যাস সংকট রয়েছে, নাটোরের যে শহরের ব্যবসা, এই ব্যবসার উন্নত হয়নি। নাটোর যে একটা ঐতিহ্যবাহী রাজবাড়ি, এখানে প্রত্নতাত্ত্বিক অবস্থা এখানে ছিল, এটা আরও অনেক উন্নত হতে পারত, কিন্তু এটা উন্নত হয়নি। মোটা দাগে যদি আমরা বলি যে এই নাটোর 2 আসন এবং নাটোর জেলা আজকে অবহেলার শিকার। আমরা পর্যটন খাতে যদি দেখি, নাটোরের রাজবাড়ি একসময় নাটোর রাজধানী ছিল, কিন্তু বর্তমান সময়ে যেভাবে উন্নয়ন অগ্রগতি হওয়ার কথা ছিল, পর্যটন খাতে আগায়নি, এখানে শিল্প কলকারখানা আগায়নি। শিক্ষা খাতে যদি আমরা দেখি, এখানে আমাদের আশেপাশে সমস্ত জেলাগুলোতে আজকে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। এখানে নাটোরের কোনো বিশ্ববিদ্যালয় প্রাইভেট এবং পাবলিক নাই। অসংখ্য ধন্যবাদ। কাঙ্ক্ষিত যে উন্নয়ন সেটি আসলে হয়নি। আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে, তিনি বলছিলেন যে নাটোরে নানা ধরনের যে সংকট, সেই সংকটগুলো রয়েছে, পাশাপাশি নানা ধরনের সম্ভাবনাও কিন্তু রয়েছে। আমরা আমাদের সহকর্মী আল মামুনের কাছ থেকেও যে শুনছিলাম যে বিভিন্ন ধরনের অভিযোগের কথা কিন্তু আমরা শুনছিলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নাটোরবাসী কী ভাবছেন, সামনে যে সংকট আছে সেই সংকট নিয়ে তারা কীভাবে উতরাতে চান, এই সংকট যা সামনে যে জনপ্রতিনিধিরা আছেন তাদের সাথেও তারা কিভাবে সংযোগ ঘটাবেন, সেই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলতে চাই। আমরা একজন তরুণের সাথে কথা বলতে চাই, এখানে রয়েছেন। আপনার কি অবস্থা? সামনে তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আপনি কি ভাবছেন এই ভোট নিয়ে? আসসালামু আলাইকুম। অবশ্যই তো চিন্তা তো অবশ্যই আছে যে আমার শহর নাটোর এটা নিয়ে যে উন্নতির জন্য যে কাজ করবে, অবশ্যই আমি তাকে ভোট দেব। বিশেষ করে আমার নাটোরে পর্যটন স্থানগুলোর মধ্যে পাটুল মিনি কক্সবাজার একটা অন্যতম পর্যটন স্থান। এটা রাস্তার যদি দেখা যায়, এখান থেকে মোটামুটি 8-10 কিলোমিটার ভিতরে, এটা রাস্তা যদি দেখা যায়, একদম চলার মতোই না রাস্তা। এটা নিয়ে যা চিন্তা করবে, অবশ্যই আমি তাকে ভোটটা দেব। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম একজন তরুণের কাছে, আরও বেশ কয়েকজনের সাথে কথা বলতে চাই। তরুণদের নির্ভর করেই কিন্তু এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কথা বলছি। এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে নিশ্চয়ই ভোট দিতে যাবেন, কেমন লাগছে সব মিলিয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে ধন্যবাদ জানাই সময় টেলিভিশনকে এত সুন্দর একটা মহৎ আয়োজন করার জন্য। ভোট দিতে যাব, বিগত দিনে স্বৈরশাসন ছিল, যার কারণে আমরা ভোটার হওয়া সত্ত্বেও আমরা ভোট দিতে পারি নাই। আপনি কতদিন ধরে ভোটার হয়েছেন? ভোটার হচ্ছি আজ থেকে 10 বছর আগে। একদিনও ভোট দিতে পারেননি? জি না, একদিনে ভোট দিতে যায়নি। ভোট দিতে যাওয়ার আগেই তো ভোট হয়ে যায়, ভোট দিতে যাবো কেমনে? এবার ইনশাল্লাহ মনের ভিতর অনেক উৎফুল্লতা কাজ করতেছে। অবশ্যই ইনশাল্লাহ এবার মিলেমিশে সবাই একসাথে ভোট দিতে যাব। জি, অসংখ্য ধন্যবাদ। সবাই আসলে মোটামুটি বলা যায় যে মুখে আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন এবং তাদের রায়ে নতুন সরকার নির্বাচিত হবে, এই আশায় তারা আসলে বুক বাঁধছেন। আমার বায়ে যেতে চাই যে কাঙ্ক্ষিত যে শিল্পায়ন, নাটোরে যে উন্নয়ন, এটি হয়নি, নানাবিধ কারণে হয়নি। কি কি কারণে হয়নি আপনার কি মনে হয়, এবং গ্যাস সংযোগ আসলে কেন আসলো না এতদিনে এই নাটোর জেলা, এত গুরুত্বপূর্ণ একটি জেলা? এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা একটা ভালো অভিভাবক, নাটোর একটা ঐতিহ্যবাহী জেলা, কিন্তু আমরা এখানে সঠিক একটা ভালো একটা অভিভাবক পাইনি। না পাওয়ার কারণে যারাই ক্ষমতায় আসছে তারাই তা লুটেপুটে খাইছে, কিন্তু সঠিকভাবে কাজটা করতে পারেনি। এবং শুধু তারা সুন্দর সুন্দর কথা বলছে, জনগণকে আশ্বাস দিয়েছে, কিন্তু সেই অনুযায়ী তারা কোনো কাজ করেনি। এটা হচ্ছে বিষয়।
জি, ধন্যবাদ। বলা হচ্ছে যে সুন্দর সুন্দর কথা বলেছে। আমরা একটু পেছনের দিকে যেতে চাই। এখানকার যারা বাসিন্দা রয়েছেন, এই যে সুন্দর সুন্দর কথা বলছে, এখন তো নির্বাচনে তো যারা প্রার্থী তারা নিশ্চয়ই আপনাদের কাছে আসছে, গলায় জড়িয়ে ধরছে, বুকে জড়িয়ে ধরছে। আগামী 5 বছর কি তাদের আসলে কাছে পাওয়া যায়? নির্বাচিত হওয়ার পরে তাদেরকে কাছে পাওয়া যায়? আসলে যেভাবে প্রথমে বলে ঠিক পরে ওইভাবে পাওয়া যায় তাদেরকে যায় না, কারণ তারা তখন নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে, অন্যের কথা ওইভাবে মনে রাখে না। যদি মনে রাখতো তাহলে পারে নাটোরে অনেক আগেই অনেক কর্মসংস্থান হতো, তাই তারা দূরে থাকে বিধায় কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নাটোরে হয়নি বিধায় নাটোরে বেকার সংখ্যা অনেক বেশি, যেটা উল্লেখযোগ্য, অন্য কোথাও পাওয়া যায় না। জি, অনেক ধন্যবাদ। আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব। এই যে বেকার সমস্যা বলা হচ্ছে, কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি, নাটোর পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে রয়ে গেছে, এত গুরুত্বপূর্ণ একটি জেলা, অথচ কেন উন্নয়ন হলো না? আপনার কি মনে হয়? আসলে আমার মনে হয় আমাদের যারা রাজনীতিবিদ, যারা বিগত দিনে আপনার রাষ্ট্র ক্ষমতা আসছে, যারা আপনার হচ্ছে যে এমপি মন্ত্রী হয়েছে, তারা যখন আমাদের কাছে আসছে তখন প্রতিশ্রুতি নিয়ে আসছে, আমরা তাদেরকে সমর্থন দিয়ে নির্বাচিত করেছি। বাট তারা যখন তাদের চেয়ারে বসছে তখন আমাদের সাধারণ জনগণের কথা ভুলে গেছে, নিজেদের আখের গোছাচ্ছে, তারা পকেট ভরে এমনকি আমরা দেখতে পাচ্ছি বিদেশে তারা বাড়ি গাড়ি করছে, কিন্তু আমাদের জনগণের কথা চিন্তা করে নাই। যার কারণে আমাদের নাটোরটা এর মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে এই নাটোরে যে সকল আমরা দেখেছি এমপি মন্ত্রী আসছে, তারা আমাদের শহরবাসী বা গ্রামবাসীর জন্য কিছুই করেনি উন্নয়নমূলক কাজকাম। জি, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম, এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা নানা ধরনের যে অভিযোগ, সেই অভিযোগ তারা করছিলেন। নাটোরের নিয়ে নানা ধরনের যে সংকট সম্ভাবনা রয়েছে, সেই সংকট সম্ভাবনার কথা আমরা শুনছিলাম। আমরা এই মুহূর্তে সহকর্মী আল মামুনের তৈরি করা একটি রিপোর্ট রয়েছে নাটোর এই জনপদ নিয়ে, সেই রিপোর্টটি আমরা এখন দেখে নেব। প্রায় সব ধরনের ফসল উৎপাদনের জেলা নাটোর। কাঁচাগোল্লার নাটোরে কৃষি নির্ভর শিল্পাঞ্চলের সম্ভাবনা থাকলেও গড়ে ওঠেনি তেমন কোনো কারখানা। 15,47,206 জন ভোটারের এ জেলার 70% মানুষের প্রধান পেশা এখনও কৃষি। দেশের মোট উৎপাদনের 25% রসুন উৎপাদন হয় উত্তরের এ জেলায়। এছাড়া পেঁয়াজ, ধান সহ প্রায় সব ধরনের ফল ও ফসলের উৎপাদন হয় এখানে। জেলা শহর থেকে 11 কিলোমিটার দূর দিয়ে পাইপলাইনে রাজশাহীতে গ্যাস সরবরাহ করা হয়। বাগাতিপাড়া উপজেলার হিজলি এলাকায় পয়েন্ট স্থাপন করা হলেও গ্যাস সরবরাহ করা হচ্ছে না এ জেলায়। গ্যাস না পাওয়ায় পর্যাপ্ত শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় হচ্ছে না কর্মসংস্থান, বেকার থাকছে বিশাল জনগোষ্ঠী। প্রাকৃতিক গ্যাসের সংযোগ না থাকার কারণে শিল্প কারখানা গড়ে উঠছে না, এখানে কর্মসংস্থানের কোনো ব্যবস্থা হচ্ছে না। এছাড়া স্বাস্থ্য ও শিক্ষার দিকেও আশপাশের জেলা থেকে পিছিয়ে রয়েছে নাটোর। মানসম্মত চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থা না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার বাসিন্দারা। নাটোরের আশপাশের জেলাগুলোর দিকে তাকান, দেখবেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে সব ধরনের শিক্ষা যে প্রতিষ্ঠান সেগুলো রয়েছে, কিন্তু নাটোরে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই। নাটোরে যারাই ক্ষমতায় আসুক তাদেরকে নাটোরে চিকিৎসা খাতকে মাথায় রেখে নাটোরের সাধারণ মানুষের চিকিৎসা খাতকে উন্নয়ন করার জন্য, সেবার মানকে উন্নয়ন করার জন্য নাটোরের চিকিৎসা খাতকে গুরুত্ব দেওয়া আমি প্রয়োজন মনে করি। উত্তরা গণভবন ছাড়াও অর্ধবঙ্গেশ্বরী, রানী ভবানীর রাজবাড়ি সহ অনেক ঐতিহাসিক স্থান থাকা সত্ত্বেও পর্যটন খাতের পরিকল্পিত উন্নয়ন হয়নি এ জেলায়। পর্যটকরা যাতে নির্বিঘ্নে এখানে আসতে পারে এবং নাটোরে তারা অবস্থান করার জন্য ভালো তাদের আবাসনের ব্যবস্থা করা হয়, এই সমস্ত বিষয়গুলো সরকারিভাবে ব্যবস্থাপনার মাধ্যমে উন্নয়ন করার জন্য আমরা নাটোরবাসী হিসেবে জোর দাবি জানাই। বরাদ্দ বৈষম্যের শিকার এ জেলাকে এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি। সম্ভাবনাময় এ জেলাকে এগিয়ে নিতে শিল্পায়নের পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষার দিকে নজর দেওয়ার জোর দাবি বিশ্লেষকদের। আগামী দিনে নাটোরে যারা নেতৃত্বে আসবেন তারা অবশ্যই নাটোরের এই পরিকল্পিত উন্নয়ন ঘটাবেন, যার ফলে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিকভাবে যে উন্নয়ন ঘটবে, এটা নাটোরের মানুষ আজীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। অর্ধবঙ্গেশ্বরী, রানী ভবানী, কবি জীবনানন্দ দাশের, বনলতা সেনের ও কাঁচাগোল্লার নাটোরে মোট জনসংখ্যা 18,59,922 জন। সময় সংবাদ, নাটোর।
সহকর্মী আল মামুনের তৈরি করা যে রিপোর্ট নাটোর জনপদ নিয়ে সেটি আমরা দেখছিলাম। সেখানকার এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচন নিয়ে মানুষের যে ভাবনা, সেই ভাবনার কথা কিন্তু আমরা শুনছিলাম। আমরা আরও ভাবনার কথা শুনতে চাই সামনে নির্বাচনে তারা কি ভাবছেন, তারা কিভাবে আসলে নতুন বাংলাদেশ দেখতে চান এই যে নতুন সরকারের কাছে, সে বিষয়ে কথা বলবো। এখানে কয়েকজন তরুণ বসে আছেন। সামনে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, আপনারা কি ভাবছেন? নিশ্চয়ই ভোট দিতে যাবেন, আপনার ভোটে কিন্তু নতুন সরকার নির্বাচিত হবে, আপনার রায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। আপনি কি ভাবছেন এই বিষয় নিয়ে? বর্তমানে আমি যেটা ভাবছি যে আমরা অনেক নেতাকে রিপিটেডলি দেখেছি যে সংসদে যেতে, বাট যারা যায়নি আমার মনে হয় নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত এবং তাদের হচ্ছে নেক্সট যে স্টেপটা সেটা জানা উচিত। আর যদি আমরা গণভোট নিয়ে কথা বলি তাহলে অবশ্যই হ্যাঁ এর পক্ষে আমি। তো আমরা যারা হচ্ছে জুলাই যোদ্ধা ছিলাম বা জুলাই আন্দোলনে ছিলাম, সবারই সংস্কার নিয়ে একটি আগ্রহ রয়েছে। আমরা আসলে যে সরকার বা যে প্রতিনিধি আমাদের সংস্কারের পক্ষে থাকবে, আমরা আসলে তাকেই নির্বাচিত করতে চাচ্ছি। এটাই আসলে আমার পার্সোনাল ওপিনিয়ন। জি, এই যে নাটোরের শিল্পায়ন হয়নি, নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, আপনার কি মনে হয় আপনি কি করছেন? আপনার নামটা জানা হলো না। আমি LLB থার্ড ইয়ারে পড়ছি, আমার নাম নাফিসা সাদাফ। আর এই যে নাটোরে আসলে কি মানুষের অ্যাক্সেস টু জাস্টিস ছিল না। প্রথমত আমরা যে আমাদের যে প্রতিনিধি ছিল তাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট অনেক দূরে ছিল, আইনের সঙ্গে আমাদের দূরত্ব অনেক বেশি ছিল। সেক্ষেত্রে আমরা যখন অপরাধটাকে ধরতে পেরেছি, আমরা আইনের কাছে যেতে পারিনি। আবার যে নতুন কিছু করার উদ্যোগ নিতে চাইলে আমরা আমাদের প্রতিনিধির কাছে যেতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমরা ধরলেও প্রতিনিধির কাছে কোনো রকম অভিযোগ না তুলতে পারার কারণে এখানে একটা গ্যাপ থেকে গেছে। এটা আমাদের কমিউনিকেশন গ্যাপ থাকতে পারে। তারা নিজেদেরকে স্বৈরাচার না বললেও আমরা তো তাদেরকে স্বৈরাচারই বলছি। হতে পারে যে তাদের স্বৈরাচারী কর্মকাণ্ডের ফলে এই শিল্পায়নটা মানে অন্তত নাটোরে হয়নি, এটাই। জি, অনেক ধন্যবাদ। নানা ধরনের প্রতিবন্ধকতার কারণে কিন্তু এই যে কাঙ্ক্ষিত যে শিল্পায়ন সেটি গড়ে তোলা সম্ভব হয়নি। আমরা কথা বলবো আরও বেশ কয়েকজনের সাথে। সামনে নির্বাচন নিয়ে নাটোর জেলা নিয়ে কী সংকট আছে, আপনার কি মনে হয় কোন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সামনে যিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসবেন আপনার জেলায়? সম্মানিত আজকের এই সংক্ষিপ্ত সভার যারা উপস্থিত আছেন নাটোরের গণমানুষ, সবার কে আন্তরিক শুভেচ্ছা। আমি অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিক দেখাপতি MK কলেজ। এই নাটোর রাজা মহারাজার জায়গা, এটিকে এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার জন্য, নাটোরের উন্নয়নের জন্য আগামী দিনে একটি বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে চিহ্নিত করে আমরা গণভবনের পাশে দাঁড়িয়ে আছি। এটি মোগল সম্রাটদের, ব্রিটিশ সরকারদের সময় ডেভেলপমেন্ট ছিল, যেটা আমরা রাজশাহী শহরে দেখছি আজকের ডেভেলপমেন্ট। রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, কিন্তু এই নাটোর ছিল এই রাজশাহী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং জেলা সদর ছিল এটা নাটোর। পরবর্তীতে রাজশাহীতে স্থানান্তর হয়। আজকে আমরা চাই এই নাটোরকে নিয়ে ঐতিহাসিক জায়গার যে গুরুত্ব, এটাকে শিল্পায়ন, শিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল কলেজ সহ সকল ক্ষেত্রে যে আমাদের বঞ্চনা বৈষম্য আছে ইতিপূর্বে ছিল, সেগুলো দূরীভূত করে নাটোরে যারা আগামী দিনে সরকার এবং নেতৃত্ব দিবে, তারা যেন নাটোরকে নিয়ে সেই আগের ঐতিহ্যে ফিরে যায়, নাটোরের গর্বকে ফিরে নিয়ে আসতে পারে। এবং আমি এটা আশাবাদ ব্যক্ত করব এবং আগামী দিনে নির্বাচন একটি নাটোর জেলার শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে, যার মাধ্যমে একটি সঠিক নেতৃত্ব, একটা সুখী সমৃদ্ধ দেশের গড়ে তোলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা সে লক্ষ্যে ভোট দিতে চাই। জি, অনেক ধন্যবাদ। এই যে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হচ্ছে, আপনার জেলায় স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা? আপনার কি মনে হয় সরকারি হাসপাতালগুলো কি পর্যাপ্ত চিকিৎসা দিতে পারছে? আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসীকে, আমি জাহাঙ্গীর আলম বলছি যে আজকে নাটোরে আমরা যে অবস্থান করেছি, আমাদের উন্নত মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এবং মেডিকেল এবং হাসপাতাল আমাদের কোনো কিছুই নেই। যা আছে স্বল্প পরিমাণ আছে, যা নাটোরের জনশক্তি বা জনগণ যে অবস্থান আছে সে আলোকে আমাদের মেডিকেল এবং হাসপাতাল এটা নেই। এবং বিশ্ববিদ্যালয় এবং স্কুল কলেজ থেকে শুরু করে সর্বস্তরে আমরা নিম্নমানের অবস্থান জীবনযাপন করছি। এই জন্য আমরা আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা আকুল আবেদন করছি, সামনে যে সরকার আসবে তারা যেন সত্য এবং সঠিক এবং মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং জনগণের অধিকারের পাশে দাঁড়িয়ে
জনগণের সঠিক কাজটা যেন করতে পারে, এটাই আমি কামনা করছি। অনেক ধন্যবাদ। একটু বাইরে যেতে চাই, এখানকার যারা বসে আছেন এই চায়ের আড্ডায় সেই তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে নাটোর জেলায় স্বাস্থ্য ব্যবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, সেটি কি আসলে রুগ্ন নাকি ভালো অবস্থানে আছে? সরকারি হাসপাতালগুলোকে মানুষ গেলে, সাধারণ মানুষ গেলে সঠিক চিকিৎসা পান কিনা, পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এখানে আছে কিনা? নাটোরে চিকিৎসা ব্যবস্থার অবস্থা মানে খুব মানসম্মত না। এখানে চিকিৎসকের অনেক সংকট। যে কোনো একটা ইমার্জেন্সি রোগী হলেও সেই রোগীকে রাজশাহীতে রেফার করা হয়। এখানে 250 বেড উন্নতি করা হয়েছে, কিন্তু এটা এখনও পুরোপুরি চালু হয় নাই। এটি কতদিন আগে উন্নতি করা হয়েছে? এটা কয়েক বছর আগে উন্নতি হয়েছে, কিন্তু এ পর্যন্ত এখনও সেটার কাজ চালু হয় নাই। ফলে রোগীরা অহরহ ভোগান্তির শিকার হন। সামান্য জটিলতাতেই সেই রোগীগুলোকে, বিশেষ করে শিশু রোগীরা প্রচণ্ড এখানে চিকিৎসা সংকটে ভোগে। সদর হাসপাতালে যে পুরাতন ভবন, রোগীর অনেক চাপ, সবাই আসলে চিকিৎসা নিতে খুব কষ্ট হয় আর কি। অনেক ধন্যবাদ। আরও কয়েকজনের সাথে এই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাই। স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা, কি সংকট আছে এই খাতে? ধন্যবাদ আপনাকে। আসলে নাটোর জেলা রাজশাহী জেলার পাশাপাশি একটা জেলা হওয়ার পরেও একটা বৃহত্তর জেলা, কিন্তু এখানে মেডিকেল কলেজ না থাকার কারণে আমাদের ডাক্তারদের স্বল্পতাটাই মেন সমস্যা, যার কারণে যে কোনো রোগীকে আসলে এখানে সঠিক চিকিৎসা না দেওয়ার কারণে রাজশাহী অথবা ঢাকাতে রেফার করা হয়। তো মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হইলে এই সমস্যাটা দূর হবে বলে আমার বিশ্বাস। জি, অনেক ধন্যবাদ। একটু সাধারণ মানুষের সাথে আরও কথা বলতে চাই, জানার চেষ্টা করব আপনাদের জেলায় আর কি সংকট আছে, স্বাস্থ্য খাতে আর কি উন্নতি প্রয়োজন, আপনার কি মনে হয়? স্বাস্থ্য খাতে উন্নতির জন্য আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত, বিদেশ থেকে ট্রেনিংপ্রাপ্ত আমাদের ডাক্তারদেরকে নিয়ে এসে আমাদের একটি ভালো উন্নত মানের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নতি করা, এবং আমাদের নাটোরে একটি আপনার ভালো স্বাস্থ্য খাতের জন্য চিকিৎসার ব্যবস্থাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা নাটোরবাসী প্রত্যাশা করছি। আরও উন্নয়ন জরুরি স্বাস্থ্য খাতে। আমি একটু পেছনের দিকে যেতে চাই, কথা বলবো আপনাদের সাথে। কি অবস্থা এই যে স্বাস্থ্য খাতের, বলা হচ্ছে যে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত যে চিকিৎসা সেবা সেটা আসলে পায় না। 250 শয্যা করা হয়েছে, কিন্তু সেটা এখনও চালু হয়নি। বিগত দিনে যারা ছিলেন জনপ্রতিনিধি, তারা কি কাজ করেননি? জি, কাজ করছে। এখানে আমাদের সদর হাসপাতালে আমাদের জনবলেরও ঘাটতি আছে, প্লাস আমাদের যে 5 টাকার টিকিটের যে আমরা গরিব মানুষ যে চিকিৎসাগুলো করি সেখানে অনেক ঘাটতি আছে। যেমন টিকিট কাটলে সকালে আপনার যে বিকালে রুগী দেখে, এমন সময়ও পাওয়া যায় না। যেদিনকে 5 টাকার টিকিটে আমরা যাব ডাক্তার দেখাতে, সেদিনকে ওই দিনটাই মাটি আমাদের গরিব মানুষ আমাদের বুঝে নিত যে আমাদের উন্নত চিকিৎসা পাই না। সদর হাসপাতাল থেকে যেটুকু পাই ইনশাল্লাহ চলতেছে। 5 তারিখের পরে ইনশাল্লাহ একটু ভালো হয়েছে। এখন একটু জনবল বাড়াইলে হয়তো বা আমাদের এই সেবাটা পরিপূর্ণ হবে, আর একটু ভালো সেবা পাওয়া যাবে। সামনে নির্বাচন, এই সব মিলিয়ে আপনারা আসলে কি ভাবছেন এই নির্বাচন নিয়ে? এই সংকটগুলো কি সংকট আছে আপনার জেলায়? আমি স্বাস্থ্য খাত নিয়ে একটু কথা বলি। জি, অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ডাক্তারের কাছে গেলে 5 টাকার টিকিট নিয়ে যে নির্ধারিত যে রোগের ডাক্তার দেখাবো সেই ডাক্তারে পাওয়া যায় না। দেখা যাচ্ছে যে এক রোগের ডাক্তারে অন্য রোগের ডাক্তার দিয়ে প্রেসক্রিপশন করে দেওয়া হয়। আবার ওষুধ লেখে, দেখা যাচ্ছে বিশাল বড় লাইন, অর্ধেক যাইতে না যাইতে কাজে ওষুধ আর পাওয়া গেল না, ওষুধ ফুরায় গেছে। এই ধরনের সমস্যা প্রকট আকার ধারণ করেছে। ওষুধ ঠিক মতো পাওয়া যায় না, আবার ডাক্তারও ঠিক মতো মেলে না। এরকম বহুত সমস্যা আছে এই হাসপাতালে। তবে 5 তারিখের পরে থেকে একটু হলে উন্নত হয়েছে। সামনে যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে নতুন সরকারের কাছে আপনার আশা কি থাকবে আপনার এই জেলা নিয়ে? যাতে জেলার উন্নয়ন হয়, অবকাঠামোমূলক উন্নয়ন, রাস্তাঘাট যাতে হয়, চিকিৎসা খাত ভালো হয়, দুর্নীতি যাতে কমে যায়, দুর্নীতি না হয়, মানুষ যাতে সুখে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, সব দিক দিয়ে যাতে উন্নতি হয়, এই লক্ষ্যে কাজ হলে আমাদের জন্য খুব ভালো হয়। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম এই জেলার মানুষের সাথে, তারা বলছিলেন যে স্বাস্থ্য খাতের যে অবস্থা সেটি নিয়ে বলছিলেন, বলা যায় যে বেশ বেহাল অবস্থা। আমি আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব এই জেলায় শিক্ষা খাতের কি পরিস্থিতি। অর্থাৎ আপনি তরুণ, সামনে যে নির্বাচন নিশ্চয়ই ভোট দিতে যাবেন, কি ভাবছেন সামনে নির্বাচন নিয়ে? ধন্যবাদ সময় টিভিকে। আমি সামনের নির্বাচন নিয়ে ভাবছি যে আমাদের এই নাটোর সদর 2 আসনে একজন শিক্ষিত
সৎ ও যোগ্য ব্যক্তি নির্বাচিত হবে যে শিক্ষাক্ষেত্রে এবং যুবকদের দিকে বেশি নজর রাখবে, কারণ নাটোরের যুবকদের বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। শিক্ষিত যুবক আছে কিন্তু তাদের নির্দিষ্ট কোনো কর্মসংস্থানের সুযোগ নাই। এজন্য যেই নির্বাচিত হোক না কেন আমরা চাইবো যেন যুবকদের দিকে একটু বেশি নজর রাখতে। কর্মসংস্থানে কি অবস্থা? পর্যাপ্ত কর্মসংস্থান আছে আপনার এই জেলায় নাকি বাইরে যেতে হয় শিক্ষিত যারা বেকার যুবক আছে? আমাদের এখানে যারা শিক্ষিত যুবক আছে তাদের দেখা যায় অধিকাংশ লোকজনকে বাইরে কর্মসংস্থানের জন্য যেতে হয়। আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের সুযোগ না থাকার কারণে বেকারত্বের সংখ্যা বেশি। সামনে আর কি কি খাত গুরুত্ব দেওয়া উচিত সামনে যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন? বেশি গুরুত্ব দেওয়া উচিত যুবকদের দিকে। তারপরে আমাদের নাটোর যে চামড়া শিল্প আছে, চামড়া শিল্পর দিকে গুরুত্ব দেওয়া উচিত, শিক্ষাক্ষেত্রের দিকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ আমাদের নাটোরে কোনো সরকারি মেডিকেল বা বিশ্ববিদ্যালয় কিছু নাই, যার কারণে আমাদের পড়াশোনা করার জন্য অনেক খরচ বহন করতে হয় এবং বাইরে যেতে হয়। আপনি কি যোগ করবেন? আপনার অভিজ্ঞতা কি বলে সামনে যিনি জনপ্রতিনিধি হয়ে আসবেন তার প্রথম কোন কাজটি গুরুত্ব দেওয়া উচিত নাটোরের উন্নয়নে? নাটোরে সর্বপ্রথম গ্যাস সংযোগটা চালু হওয়া দরকার এবং একটা শিল্প কারখানা যেন গ্যাস সংযোগ চালু হওয়ার কারণে যেন একটা শিল্প কারখানা তৈরি হয়, কারণ নাটোরে এত সুন্দর একটা জেলা, এখানে কোনো শিল্প কারখানা নাই। যত যুবক শিক্ষিত যুবক আছে তারা কোনো এখানে জব করতে পারে না, তারা সবাই বাহিরে যায়। এই ধরনের শিল্প কারখানা বেশি বেশি করে দেওয়া দরকার। সবচেয়ে বেশি জরুরি নাটোরে গ্যাস সংযোগ। জি, অনেক ধন্যবাদ। আমরা বিভিন্ন খাত নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে শিক্ষা খাত নিয়ে একটু কথা বলতে চাই। শিক্ষিত যারা এখানে রয়েছেন, শিক্ষা খাতে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই, জানার চেষ্টা করব যে এই জেলায় আসলে তাদের আসলে কি পরিস্থিতি। এই যে নাটোরে আজকে বেশ শীত পড়েছে আমরা দেখতে পাচ্ছি, উত্তরে বেশ কনকনে হাওয়া এবং আজকে সারাদিনই কিন্তু সূর্যের দেখা নেই। তো সব মিলিয়ে আসলে এই জেলায় সামনে যে নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? শিক্ষা খাত নিয়ে কি সংকট আছে? যে আমাদের আসসালামু আলাইকুম, ধন্যবাদ সময় টেলিভিশনকে। আমাদের শিক্ষা খাতে অনেক সংকট আছে, যেমন বাচ্চাদের আগের ডিজিটাল যে পড়াশোনার যে নিয়মটা ছিল, আমরা চাই যে সেই নিয়মটা চেঞ্জ করে বাচ্চাদের নতুনভাবে এবং তাদের প্রতিনিয়ত সাপ্তাহিক দিন করে ক্লাসে পরীক্ষা হোক এবং মাসে একটা পরীক্ষা হোক। এভাবে বাচ্চাদের পড়াশোনার উন্নয়ন যদি হয় তাহলে আমরা বাচ্চার দেশকে উন্নয়ন করতে পারবো। এই জন্য আমরা চাই যে শিক্ষা খাতে সরকার যেই হোক, আমরা যে ভালো সরকার শিক্ষা খাতে মন দিবে আমরা তাকে সরকার হিসেবে নিযুক্ত করবো। অনেক ধন্যবাদ। আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমি মোহাম্মদ আলামিন, আমি সরকারি চাকরিজীবী। জি, শিক্ষা খাতে কি সংকট আছে আপনার কি মনে হয়? শিক্ষা খাতে তো নাটোর একটু জোরেও যদি বলা যায়। শিক্ষা খাতে আসলে নাটোরের সংকটটা অন্যান্য জেলার চেয়ে অনেক বেশি। আমাদের চারপাশের জেলাগুলোতে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে এবং এমনি বিশ্ববিদ্যালয়, সাধারণ বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু নাটোরে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাধারণ বিশ্ববিদ্যালয় কোনোটাই নেই। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান যেগুলো শিক্ষার সাথে জড়িত সেগুলো আরও বেশি আকারে সেবা কীভাবে দিতে পারে, সেখানে শিক্ষক সংকট থেকে শুরু করে ভৌত অবকাঠামো অনেক সংকট রয়েছে, সেগুলো নিয়ে ভাবা উচিত। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম নাটোরের সংকট নিয়ে, নাটোরের সমস্যা নিয়ে। তারা জানাচ্ছিলেন এখানকার যে সংকট সম্ভাবনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের যে ভাবনার কথা, সেই ভাবনার কথা তারা শোনাচ্ছিলেন এবং বলছিলেন যে সামনে যে নির্বাচনে তারা আসলে কেমন প্রতিনিধি পেতে চান এবং তারা কোন কোন বিষয়ে গুরুত্ব দিবে। আমরা একটু যেতে চাই শরীয়তপুরে, সেখানে রয়েছেন শরীয়তপুরে আমরা একটু যেতে চাই। আমরা সেখানকার আমাদের সহকর্মী রয়েছেন, সেই সহকর্মী আমাদের জানাবেন। তবে আমরা আবারও একটু নাটোর নিয়ে কথা বলতে চাই, একটু জানার চেষ্টা করব নাটোরের সামনে যে নির্বাচনে আপনাদের এখানকার সামাজিক পরিস্থিতি কি অবস্থা, সামাজিক নিরাপত্তা, সে মাদক পরিস্থিতি কি পরিস্থিতি, আপনি সব মিলে যদি একটু বলতেন সামনে নির্বাচন। আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন। বর্তমানে আমাদের নাটোরের অবস্থা খুবই শোচনীয়। নিজের নিরাপত্তা নাই বললেই চলে, মানুষের নিরাপত্তা নাই বললেই চলে। রাস্তাঘাটে চলাচলে অনেক সময় নানান ধরনের খারাপ পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হয়। রাস্তায় দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া, নিজের নিরাপত্তা নাই, গাড়ির নিরাপত্তা নাই। এই পরিস্থিতিতে আমরা মনে করি যে নাটোরে সকল পরিস্থিতি বিবেচনায় যে ভালো একজন প্রার্থী যদি আসে তাহলে আমাদের নাটোর যেন
ভালোর দিকে ধাবিত হবে এবং ভালোর দিকে ধাবিত হওয়ার জন্য যে প্রার্থী দরকার আমরা নাটোরের জনগণ সেই দিকে আমরা ধাবিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জি, অনেক ধন্যবাদ। আমার সহকর্মী আল মামুনের কাছে আমি আরও একবার যেতে চাই, একটু জানার চেষ্টা করব যে এই যে নানা ধরনের অভিযোগ আসলো, মামুন, নানা ধরনের অভিযোগের কথা কিন্তু আমরা শুনলাম। সেই অভিযোগগুলো আসলে বেশ করে শিল্পায়ন, গ্যাস সংযোগ, আপনি এর আগে বলেছেন, এখন মাদক নিয়ে নানা ধরনের অভিযোগ এসেছে, শিক্ষা খাত নিয়ে অভিযোগ এসেছে, স্বাস্থ্য খাত নিয়ে অভিযোগ এসেছে। আপনার কি মনে হয় এতদিন যে নির্বাচিত সরকার ছিল, যে দায়িত্বশীলরা ছিলেন, তারা কেন এই বিষয়গুলো নজর দিলেন না? সংকটটা আসলে কোথায়? আসলে পরিকল্পনার অভাব এবং এলাকাবাসীর প্রতি দায়বদ্ধতার অভাব, এটি মূলত বড় সমস্যা। মাদক যদি বলি, আমরা এখানে লালপুর উপজেলার পাশে কিন্তু ভারতের সংযোগ, পদ্মা পার হলেই ভারত। সেই ভারত থেকে কিন্তু একটা নিরাপদ রুট, যেটা যোগাযোগ ব্যবস্থা বলেন, বনপাড়া বড়াইগ্রাম দিয়ে রাজধানী সহ বিভিন্ন জায়গায় যে রুট, সেই রুটটা কিন্তু নিরাপদ রুট হিসেবে পরিণত হয়েছে। এবং স্থানীয় প্রশাসন যদি আমরা বলি, প্রশাসনের পাশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বলি, তারা কিন্তু পুরোপুরি ব্যর্থ এই মাদকটা নিয়ন্ত্রণ করতে। আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন, তারা মাদকের রুট সম্পর্কে জানেন, তথ্য জানেন, তাহলে প্রশাসন কেন জানছে না? প্রশাসন সঠিক ব্যবস্থা কেন নিচ্ছে না? সমস্যাটা কোথায়? একটা বিষয় যদি বলি, 5 আগস্টের পর প্রশাসনের যে মনোবল, সেটি কিন্তু এখনও ফিরে আসতে আমরা দেখিনি। রুট কিন্তু তাদের কাছেও রয়েছে, তাদের গোয়েন্দা তথ্য রয়েছে, তারা কিন্তু সমস্ত কিছুই জানে, কিন্তু স্বপ্রণীত হয়ে যে উদ্যোগ বা পরিকল্পনার অভাব, প্রয়োজনীয় পদক্ষেপের অভাব, সোর্স বৃদ্ধি, সেটি কিন্তু প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই কারণে মাদক কিন্তু নিরাপদ রুট হিসাবে পরিণত হয়েছে এবং অনায়াসেই ভারতীয় মাদকদ্রব্য, যেহেতু ট্রেন, বাস সব দিকে যোগাযোগ রয়েছে ভালো, সব দিকে দেশের সব দিকে নাটোরকে নিরাপদ রুট হিসাবে পরিণত রয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু আমরা বলতে পারি যে ভারত থেকে অস্ত্র যেটি, সেই রুটটাও কিন্তু নাটোর একটি অন্যতম রুট এবং নাটোর রুট বিভিন্ন সময় চেকিংয়ে কিন্তু মাদক এবং অস্ত্রর সে উদ্ধার হচ্ছে, কিন্তু উদ্ধার যে যাওয়ার পরিমাণ, পাচার হওয়ার পরিমাণ, তার তুলনায় কিন্তু একেবারে নগণ্য এবং ন্যূনতম। সেটা কিন্তু আরও সেই চেকপোস্ট বৃদ্ধি করতে হবে এবং পুলিশের বা প্রশাসনের যে দপ্তরগুলো রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কিন্তু সোর্সটা বৃদ্ধি করতে হবে। এই সোর্স বৃদ্ধি না করলে এই মাদক এবং অস্ত্র, এই দুটি থেকে কিন্তু আমরা মুক্তি পাবো না এবং এই নিরাপদ হয়ে উঠবে না নাটোর। জি, মামুন, আপনি বসুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম আমার সহকর্মী আল মামুনের কাছে। তিনি বলছিলেন যে মাদক এবং অস্ত্রের যে ব্যবহার, সেটি আসলে নাটোরে বেড়েছে এবং 5 আগস্টের পরবর্তী যে পুলিশের যেই মানসিকতা, সেই মানসিকতার এখনও আসলে দৃঢ়ভাবে যে কাজ করার চেতনা নিয়ে যে কাজ করার যে ব্যাপারটি, সেটি আসলে উন্নয়ন ঘটেনি বলে তারা মনে করছেন। আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। আরও কথা বলতে চাই এই যে সামনে নির্বাচন নিয়ে, সামাজিক নিরাপত্তা, মাদক, এই বিষয়গুলো নিয়ে আপনারা আসলে কি ভাবছেন? নতুন জনপ্রতিনিধি কোন কোন বিষয়ে গুরুত্ব দিবে নাটোর জেলা নিয়ে? ধন্যবাদ। আসলে আমরা নাটোরের উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র, উত্তরা গণভবন ঐতিহ্যবাহী একটি জায়গা। আমাদের এই নাটোর একটা শান্তিপ্রিয় নাটোর গড়ে তুলতে হলে ইতিপূর্বে যারা জনপ্রতিনিধি ছিলেন, আসলে আমরা আশান্বিত হয়ে তাদেরকে নির্বাচিত করেছি, কিন্তু আমরা দেখেছি এরা প্রত্যেকেই দুর্নীতির দায়ে জেল খেটেছেন, তাদের সাজা হয়েছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। কিন্তু আমরা এমন এক ব্যক্তিত্ব চাই যে নাটোরের সর্বস্তরের জনগণ যেন অনুভব করেন যে ইনি আমাদের নেতা হওয়া দরকার। এমন ব্যক্তি যে দলমত সকলের ঊর্ধ্বেও সে জনসেবা করবেন। এই জন্য সুশিক্ষিত, শিক্ষার সাথে যাদের সম্পর্ক, ওই রকমের জনপ্রতিনিধি হলে আমাদের দেশের উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদতে চাই, নিশ্চয়ই দেশের উন্নয়ন চান, সবাই চান, আমরাও চাই। আমরা কথা বলছিলাম নাটোর জেলা নিয়ে, নাটোর জেলার মানুষের সংকট সম্ভাবনা নিয়ে কথা বলছিলাম। আমরা এখন চলে যাবো শরীয়তপুরে সহকর্মী GM ইসরাফিলের তৈরি করা একটি রিপোর্ট রয়েছে, বিশেষ করে নবীন প্রবীণ ভোটারদের নিয়ে। সামনে নির্বাচন, এই নির্বাচনে নবীন প্রবীণ ভোটাররা কী ভাবছেন এই সংক্রান্ত যে প্রতিবেদনটি আছে, সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে নেব। শরীয়তপুর জেলার 3টি সংসদীয় আসন, এই 3 আসন ঘিরেই জমে উঠছে নির্বাচনী আলোচনা। আর সেই আলোচনার কেন্দ্রে এখন 2 প্রজন্ম, নবীন ও প্রবীণ ভোটার। প্রবীণ ভোটাররা রাজনীতির দীর্ঘ পথ চলার সাক্ষী।
স্বাধীনতার পর থেকে উন্নয়ন, সংকট, পরিবর্তনের বহু অধ্যায় তারা নিজের চোখে দেখেছেন। অন্যদিকে নবীন ভোটাররা বড় হয়েছেন ডিজিটাল বাংলাদেশ, সামাজিক যোগাযোগ মাধ্যম আর দ্রুত বদলে যাওয়া বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। নবীনদের চাওয়া কর্মসংস্থান, স্বচ্ছতা, জবাবদিহিমূলক রাজনীতি আর ভবিষ্যৎ নিরাপত্তা। তারা ভোটকে দেখেন পরিবর্তনের হাতিয়ার হিসেবে। এইবার মনে হচ্ছে ভোটটা আমি দিতে পারবো। তা আমার মনে হয় যে যেখানেই থাকি, যেভাবেই থাকি, ভোটের দিনে আমি উপস্থিত থাকব এবং আমি খুব নিখুঁতভাবে পর্যালোচনা করে দেখে শুনে বুঝে তারপর ভোটটা দেব। অন্যদিকে প্রবীণদের ভাবনায় রয়েছে স্থিতিশীলতা। তারা চান অভিজ্ঞ নেতৃত্ব, যারা এলাকার সমস্যা বোঝেন এবং দীর্ঘমেয়াদে সমাধান দিতে পারবেন। আমার আশা থাকবে যে যারাই নির্বাচিত হোক যেন আগের মতো সেই ভুলগুলো যেন না করে। আমরা যারা বৃদ্ধ বয়সের লোক আছি যাতে আমরা তাদের কাছ থেকে সেই আগের মতো যেন আচার আচরণগুলো না পাই। শরীয়তপুরের গ্রাম থেকে শহর এখন একটাই আলোচনা, কার হাতে যাবে আগামী দিনের নেতৃত্ব। নবীনদের উদ্যম আর প্রবীণদের অভিজ্ঞতার সেতুবন্ধন তৈরি না হলে গণতন্ত্রের কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হতে পারে বলে তাদের ধারণা। কারণ প্রবীণরা জানেন ইতিহাসের শিক্ষা আর নবীনরা জানেন বর্তমানের বাস্তবতা ও ভবিষ্যতের সম্ভাবনা। একটি ভোট শুধু ব্যক্তিগত মত নয়, একটি প্রজন্মের অভিজ্ঞতা আর আরেক প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ। সময় সংবাদ, শরীয়তপুর। আমরা শরীয়তপুরের নবীন প্রবীণ ভোটারদের যেই ভাবনা, সেই ভাবনা নিয়ে একটি প্রতিবেদন দেখছিলাম শরীয়তপুরের। আমরা একটু চলে যেতে চাই নাটোরে। নাটোরের মানুষ এখানে বসে আছেন একটি চায়ের আড্ডায়। আমরা কথা বলছিলাম এর আগে শিক্ষা ব্যবস্থা নিয়ে শুনতে চাই মানুষের ভাবনা, তারা কি ভাবছেন। এই যে শিক্ষা ব্যবস্থা নাটোরের কি পরিস্থিতি, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আছে কি না, সামনে কি কি সংকট আছে শিক্ষাক্ষেত্রে, আপনার কি মনে হয়? আসলে নাটোর একটা আধুনিক শহর, সেখানে আমাদের আধুনিকতার যদি ছোঁয়া নিতে চাই সেক্ষেত্রে আমাদের শিক্ষার পরিবেশটা আমাদের আধুনিকতায় যেতে হবে, বিশ্বের সাথে তাল মিলাতে গেলে। সেই ক্ষেত্রে আমাদের নাটোরে উন্নতভাবে সেভাবে শিক্ষা ব্যবস্থার উন্নত নাই। একমাত্র বিগত দিনে আমাদের এনএস সরকারি কলেজ, গভর্নমেন্ট কলেজ, এখানে অনার্স পর্যন্ত আপনার চালু ছিল। তার পরবর্তী স্টেপে আপনাদের বেসরকারি কলেজগুলোতে কিছু অনার্স চালু করেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমাদের যে চাহিদা থাকার কথা, রাষ্ট্রীয়ভাবে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেটা কিন্তু আমাদের নাটোর থেকে বঞ্চিত। এই জন্যে আমরা আপনাদের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের নাটোরকে, ঐতিহ্যবাহী নাটোরকে আরও উন্নত শিক্ষানগরী হিসাবে যেন আমরা তুলে ধরতে পারি। তার জন্য সার্বিক সহায়তা এবং প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীরা যে থাকবে সেখানে সিট ক্যাপাসিটি, তাদের শিক্ষার যে মান উন্নয়নের জন্য যে প্রযুক্তিগত যে ব্যবহারগুলো, সেগুলোর থেকে আমরা অনেকটা পিছিয়ে আছি। এবং আমাদের নাটোরে একটা বিশ্ববিদ্যালয় থাকা আমাদের খুবই জরুরি দরকার, যেটা আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়, এটা আমাদের নাটোরে যদি হয় তাহলে পরে আমাদের নাটোরের জনগণ তথাকথিত আমাদের উত্তর অঞ্চলের মধ্যে এখানে একটা ভালো একটা অবস্থানে থাকবে। যেহেতু আমাদের নাটোর একটা মধ্যস্থল জায়গা, এখানে প্রত্যেকটা জেলায় আমাদের নাটোরের উপর দিয়ে যাতায়াত চলে। সেক্ষেত্রে শিক্ষা খাতে এইটি আসলে থাকা উচিত বলে মনে করছেন শিক্ষক। আমরা একটু কথা বলতে চাই আরও একজনের সাথে। এই যে কারিগরি শিক্ষার কি অবস্থা আপনাদের এই জেলায়? সব মিলিয়ে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো পর্যাপ্ত চাহিদা মেটাতে পারছে কিনা, সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন? ধন্যবাদ সময় টিভিকে। নাটোরের শিক্ষার কথা বলতে গেলে আমাদের উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয় নাটোরকে। অর্থাৎ নাটোর থেকে আমরা রাজশাহীতে যাই, নাটোর থেকে আমরা বগুড়াতে যাই, নাটোর থেকে আমরা সিরাজগঞ্জে যাই, নাটোর থেকে আমরা পাবনাতে যাই, নাটোর থেকে আমরা রংপুরে যাই। কিন্তু আমরা নাটোর থেকে যাই কেন? রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, রাজশাহী মেডিকেল কলেজ আছে। বগুড়াতে যাই কেন? বগুড়াতে মেডিকেল কলেজ আছে। রংপুরে যাই কেন? রংপুরে বিশ্ববিদ্যালয় আছে। সিরাজগঞ্জে যাই কেন? সিরাজগঞ্জে আপনার মেডিকেল কলেজ আছে। পাবনাতে যাই কেন? পাবনাতে বিশ্ববিদ্যালয় আছে। এই সকল জায়গাতে যেতে হয় নাটোরের বুক ফেরে, এবং নাটোর হয়ে যেতে হয়। কিন্তু নাটোরে
তেমন কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, কোনো মেডিকেল কলেজ নাই, কোনো বড় বিশ্ববিদ্যালয় নাই, যার কারণে আমরা এখন নামেই শুধু আমরা নাটোর হচ্ছে রাজাদের এলাকা বা রাজাদের আপনার এখান থেকে একসময় গোটা দেশ শাসন হয়েছে বলা হয়, কিন্তু বাস্তবতায় হচ্ছে নাটোর সবচেয়ে অবহেলিত এই শিক্ষা খাতের ক্ষেত্রে। এই জায়গাতে আমাদের দাবি থাকবে আগামীতে এমন একজন প্রতিনিধি আমরা এখানে চাই যে নাটোরকে নিয়ে চিন্তা করবে, যে শুধু ক্ষমতার মানে ভোটের আগে মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে মানুষের ভোট না নিয়ে ভোট নিবে এরকম আমরা নেতৃত্ব চাই না। আমরা চাই যারা এই নাটোরকে নিয়ে চিন্তা করবে এবং নাটোরে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যেন হয় সে ধরনের পদক্ষেপ নেবে। আমরা বিগত সময়গুলো দেখেছি যে তারা শুধু মিষ্টি মিষ্টি কথা বলেছে, নাটোরে এই করব সেই করব, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো কিছুই নাটোরে করতে পারে। কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, মিষ্টি মিষ্টি কথায় আসলে এবার জনগণ ভুলবে না বলে এখানকার মানুষ বলছেন। আমরা এই যে সামনে কৃষি যে নির্ভর একটি জেলা, আপনাদের এখানে প্রায় 80% মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল। কাঙ্ক্ষিত কি উন্নয়ন হয়েছে কৃষি খাতে? ধন্যবাদ আপনাকে। আসলে সবসময় কৃষি একটি কৃষককে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। এ কারণেই বিগত সত্যি কথা বলতে গেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যে কৃষির বিপ্লব ঘটিয়েছিলেন এবং খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে এদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলেন। পরবর্তীতে এই খালগুলো বা নালাগুলো আস্তে আস্তে পানি প্রবাহের কারণে সংস্কারের অভাবে বন্ধ হয়ে যায় এবং আর এই কর্মসূচি স্থবির হয়ে পড়ে। এ কারণে দীর্ঘ সময় খাল খনন যেহেতু ছিল না, আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলাম, কিন্তু পরে এটা ব্যাহত হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতায় জনগণ যারা আসবেন তারা যেন এই বিষয়গুলো উন্নয়নের জন্য নিশ্চয়ই গুরুত্ব দেবেন। আপনি কি বলবেন, আর কি কি বিষয় গুরুত্ব দেওয়া উচিত নাটোরের উন্নয়নে? ধন্যবাদ সময় টেলিভিশনকে। আসলে নাটোরের সামাজিক, রাজনৈতিক, আপনার চিকিৎসা, শিক্ষা সব কিছুতেই নাটোর কিছুটা হলেও পিছিয়ে আছে এবং আমরা চাই আগামী দিনে যোগ্য নেতৃত্বের মাধ্যমে আমাদের এই সমস্যাগুলি নাটোরের মানুষ যেন এই সমস্যা থেকে পরিত্রাণ পায়, এটাই আপনাদের মাধ্যমে আমাদের চাওয়া। অনেক ধন্যবাদ। নাটোরের উন্নয়নে নানা ধরনের খাত ভিত্তিক যে কথা, সে কথা তারা বলছিলেন। আমরা একটু কথা বলতে চাই এখানে বেশ কয়েকজনের সাথে, শুনবো এই যে নাটোর নিয়ে অনেকে কথা বলছিলেন, আপনাদের এই জেলায় আর কি কি সমস্যা আছে। বিশেষ করে অনেকগুলো পর্যটন খাত আমরা দেখেছি, পর্যটনের নানা ঐতিহাসিক স্থান আমরা এখানে লক্ষ্য করেছি, এখানে অনেকগুলো বিল আছে ঐতিহাসিক। সব মিলিয়ে কি বলবেন, এই পর্যটন খাত কি কাঙ্ক্ষিত যে উন্নয়ন পর্যটন খাতে সেটি হয়েছে এতদিনে? পর্যটক খাতে আশানুরূপ কোনো কাজ নাটোরে হয় নাই। যেটুকু হয়েছিল আমাদের বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, আমাদের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব যখন নাটোরের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তখন কিছু কাজ হয়েছে উল্লেখযোগ্য। আপনারা দেখেছেন এখানে যে মিনি কক্স। এখন কি কি বিষয় গুরুত্ব দেওয়া উচিত সামনে নির্বাচনে? আমাদের আপনারা জানেন যে শিক্ষার বিনিময়ে যে খাদ্য কর্মসূচিটা ছিল, এটাও বেগম খালেদা জিয়ার দেওয়া, এবং আগামী দিনে নাটোরে যে শিক্ষা খাতে যে উন্নয়ন, এটার জন্য আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় নাটোরের মানুষের প্রাণের দাবি। এটা অনেক ধন্যবাদ। কৃষি বিশ্ববিদ্যালয় প্রাণের দাবি। আমরা একটু সহকর্মী আল মামুনের কাছে আরও একবার যেতে চাই, জানার চেষ্টা করব যে নানা ধরনের যে সমস্যার কথা উঠে আসলো এখানে, যে কৃষি যে খাত, সেই খাতে কিন্তু উন্নয়ন হয়নি। কেন হয়নি আপনার কি মনে হয়? একটা বিষয় যদি বলি, নাটোরের কৃষকরা কিন্তু নিজের থেকে অনেক কিছু উদ্ভাবন করছেন। যেরকম বড় 1 কেজি 1.5 কেজির পেয়ারা, এটা কিন্তু নাটোরের কৃষকদের তৈরি। পাশাপাশি যেটি মালটা এবং ড্রাগন ফল, যেগুলো কিন্তু নিজেদের তারা চেষ্টা করে দেশব্যাপী কিন্তু ছড়িয়েছে। এটাও যদি আমরা বলি, সেটা মার্কেটিংয়ের অভাব। গত 10-15 বছরে যদি আমরা হিসাব আনতে যাই, এখানে প্রায় 3 থেকে 3.5 গুণ কিন্তু এই ফলের উৎপাদন বেড়েছে। এবং একটি বিষয় যদি আমরা বলি, নাটোর কিন্তু রসুন উৎপাদনের 1/3 যে সারা দেশে উৎপাদন হয়, তার 1/3 উৎপাদন কিন্তু নাটোর থেকে হয়ে থাকে। এবং নাটোরের কৃষকরা এটি কিন্তু সাদা সোনা হিসেবে পরিচিত। পেঁয়াজের উৎপাদন যদি আমরা বলি, গত 1 বছরের ব্যবধানে প্রায় 35,000 মেট্রিক টন উৎপাদন বৃদ্ধি পেয়েছে। গত মৌসুমে 1,33,000 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে। এবার সেটা আর 1.5 লাখের উপর আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। ন্যায্য মূল্য রসুন এবং পেঁয়াজে পাওয়ার কারণে কিন্তু সেটি কিন্তু এগিয়েছে। পাশাপাশি যেটা ফল উৎপাদন, যেটা সেটা কিন্তু ন্যায্য মূল্য দিন দিন
কমে যাওয়ার কারণে দেশীয় ফলগুলা এবং বাজারজাত না থাকার কারণে সেগুলো কিন্তু উৎপাদন কমে আসছে এবং সেটি কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষকরা। পাশাপাশি আরেকটি বিষয় যদি বলি, কৃষি জমিতে কিন্তু পুকুর চাষটা বেশি বৃদ্ধি পেয়েছে। গত 10 বছরের ব্যবধান যদি আমরা দেখি, সেখানে কিন্তু মৎস্য বিভাগ যেটি বলছে প্রায় 28,000 নতুন পুকুর কিন্তু স্থাপন হয়েছে এবং এই কৃষি জমিগুলো কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কিন্তু দিন দিন সেটি কিন্তু পুকুরের দিকে চলে যাচ্ছে। চলন বিল, হালতি বিল সেটি কিন্তু পুকুরে ভরে যাচ্ছে। নেদারল্যান্ড সরকারের একটি প্রজেক্ট, যেটি 5,000 কোটি টাকার প্রজেক্ট, এই সবেমাত্র সেটি কিন্তু ডিপিপি প্রণয়নের জন্য একটি সার্ভে দল আসছে এবং হাওর উন্নয়ন কর্তৃপক্ষ আসছে, তারা কিন্তু সার্ভে করে যাচ্ছে। আজ 1 বছরেও কিন্তু সেই রিপোর্টটা কিন্তু প্রদান করা হয়নি, ডিসেম্বর শেষ হয়ে যাচ্ছে। এই যে কাঙ্ক্ষিত যে হয়নি, যে বিষয়গুলো বললেন যে খাতগুলো সংকট আছে, সেগুলো তদারকি করবে কারা, কেন হচ্ছে না? স্থানীয় প্রতিটি ডিপার্টমেন্ট রয়েছে, বিভাগ রয়েছে এবং পাশাপাশি মন্ত্রণালয়গুলোতে তদবিরের বড় অভাব। যে আমার এলাকার আমি যদি জনপ্রতিনিধি, সেই জিনিসগুলো আমি নিয়ে আসব, সেই ব্যর্থতা সেই তৎকালীন আগের যে জনপ্রতিনিধিগুলো রয়েছেন তাদের সেই ব্যর্থতা। তারা যদি পরিকল্পিত উন্নয়ন, পরিকল্পিত প্রকল্প প্রজেক্ট ডাইরেক্টর যারা ছিলেন তাদের কাছে দিয়ে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে বের করে আসতেন, তাহলে কিন্তু নাটোর এই অবস্থা সৃষ্টি হয় না। আমরা একটি বিষয় যেটি বলতে পারি, কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু মঞ্জুরি কমিশন থেকে অনুমোদন হওয়ার পরেও নাটোরে কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয় হয়নি। এর থেকে দুর্ভাগ্য আর বড় কিছু হতে পারে না। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ। নানান বিষয় নিয়ে কিন্তু উঠে আসলো এই বিষয়টা। আমি আরও কয়েকজনের সাথে কথা বলতে চাই নাটোরের পর্যটন খাত নিয়ে। পর্যটন খাতের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আমার পেছনে বেশ কয়েকজন বসে আছেন, তাদের সাথে একটু কথা বলি। এই যে পর্যটন খাতে কেন কাঙ্ক্ষিত উন্নয়ন হলো না, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। নাটোর রাজরাজনের এরিয়া, এটা কোনোদিনই পর্যটনের উন্নয়ন হয়নি। কেন হয়নি? হয়নি সদিচ্ছা নাই, সদিচ্ছার কারণে হয়নি, এদিকে দৃষ্টি পড়ে না। কিন্তু নাটোর প্রথম ডিস্ট্রিক্ট, রাজশাহীরও আগে ডিস্ট্রিক্ট, কিন্তু নাটোরের কোনো ভাগ্যের উন্নয়ন হয়নি। একমাত্র কিছুটা করে গেছে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার। এই যে বলা হচ্ছে যে নানা ধরনের যে এখানে কিন্তু সমৃদ্ধ অনেক কিছু কবিতা বিষয় রয়েছে, বিশেষ করে প্রকৃতি, নাটোরের প্রকৃতি, নাটোরের কবি, হ্যাঁ, আমরা জীবনানন্দ দাশের বনলতা সেন যে কবিতা নাটোর কেনে লেখা হয়েছে। এই যে এত সমৃদ্ধ, আপনারা নাটোর নিয়ে কী ভাবছেন, সামনে কোথায় নিয়ে যেতে চান এই নাটোরকে? নতুন সরকারের কাছে আশা কি আপনার? আসলে নাটোরের আপনি সব কিছুই উর্বর, মাটি থেকে শুরু করে জলবায়ু, মানুষ সব উর্বর, কিন্তু এই উর্বরতাকে আমরা কাজে লাগাতে পারি নাই। এখানে যেরকম সরকারের দৃষ্টিভঙ্গির অভাব, এখানে আমাদেরও অনেক কিছু ঘাটতি থাকতে পারে। যেরকম নাটোরের মাটিতে আপনি যা ফলাবেন তাই ঘটবে, তাই ফলবে। নাটোরদেরকে মানুষকে আপনি অনেক শিক্ষিত আছে, কিন্তু কর্মসংস্থানের অভাব, কারণ এখানে বড় কোনো ইন্ডাস্ট্রি নাই বা আপনার বড় কোনো অফিস নাই, অফিস আদালত নাই, যেখানে আমাদের এই কর্মসংস্থানের অভাব সুযোগ আছে। এখানে প্রচুর শিক্ষিত ছেলেবেলে আছে নাটোরে, কিন্তু সে কর্মসংস্থানের সুযোগ নাই। কোনো বড় বড় ইন্ডাস্ট্রি নাই, একটা পান কোম্পানি আছে, এছাড়া কোনো আপনার বড় কোনো ইন্ডাস্ট্রি পাবে না। এই আপনার এগুলো অবকাঠামোগুলো যদি আপনার ডেভেলপ করা যায়, তাহলে নাটোরের জন্য খুব ভালো হয়। এবং অনেক ধন্যবাদ। আপনি কি ভাবছেন একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসাবে, সামনে নাটোরকে কিভাবে দেখতে চান? সামনে নাটোরকে অনেক এগিয়ে নিতে চাই আমরা। আমাদের তরুণ যেন উর্বরভাবে এগিয়ে যেতে পারে এবং বিশ্বের বা বাংলাদেশের মধ্যে নাটোরকে একটা উন্নত শিখরে তুলতে পারে, সে আশা আমরা ব্যক্ত করি। সেই আশা আপনারা ব্যক্ত করছেন। বাংলাদেশের বুকে এই নাটোর জেলা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমরা একটু কথা বলতে চাই আরও কয়েকজনের সাথে, জানার চেষ্টা করব সামনে যে এই পর্যটন খাত নিয়ে কথা বলছিলাম, পর্যটন খাতে উন্নয়ন কেন হলো না, আপনার কি মনে হয়? নানান ধরনের সম্ভাবনাময় ঐতিহাসিক স্থান আছে এখানে, মানুষজন প্রচুর হাজার হাজার পর্যটক কিন্তু এখানে বেড়াতে আসেন, ঘুরতে আসেন। আসলে আমাদের নাটোরের মানুষ খুবই সহজ সরল, তারা আসলে সহজভাবে জীবনযাপন করতে ভালোবাসে। তো নাটোর শান্তিপ্রিয় একটা জায়গা। আমি মনে করি যে এই নাটোর একটা ঐতিহাসিক স্থান, এখানে রাজা জমিদারদের বসবাস ইতিপূর্বে থেকে। তো এখানে আসলে ট্যুরিস্ট যারা আসে তাদের থাকার কোনো জায়গা নেই, এবং বিগত সময়ে যারা বিভিন্ন সময় সরকারে ছিল তারাও এই দিকটা নজর দেয়নি, যে বাইরে থেকে যারা আসবে এখানে তাদের জন্য একটা নিরাপদ থাকার আশ্রয়স্থল তৈরি করা হয়। যদি এমনটি করা হতো তাহলে নিশ্চয়ই আমাদের চলনবিল অধ্যুষিত, আমাদের এই উত্তর গণভবন অধ্যুষিত এই এলাকায় অনেক ট্যুরিস্ট বাইরে থেকে আমাদের এলাকায়
তারা ঘুরতে আসতো। জি, অনেক ধন্যবাদ। এই যে বলা হচ্ছে যে নাটোর জেলার নানান ধরনের সংকট, সম্ভাবনা এবং উন্নয়নের কথা আমরা শুনছিলাম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন জনপ্রতিনিধি, নতুন জনপ্রতিনিধি তাদের হয়ে আসবেন এবং এই যে সংকটের কথা বলা হচ্ছে, গ্যাস সংকট, শিল্পায়ন হয়নি কাঙ্ক্ষিত, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতে যে উন্নয়ন, সেই উন্নয়ন সাধিত হয়নি, সেই উন্নয়ন তারা আসলে তিনি করবেন এবং নতুন করে নাটোরকে বিশ্বের বুকে তথা বাংলাদেশের বুকে মাথা উঁচু করে যেন নাটোর দাঁড়াতে পারে, বিভিন্ন যে খাতগুলো রয়েছে সেই খাতে, সেই বিষয়টি তারা আসলে বারবার করে বলছিলেন। এই ছিল আজকের নির্বাচনী পথচলা অনুষ্ঠানে। আগামীকাল থাকবো পাবনা জেলায়, উত্তরবঙ্গের আরও একটি জেলা, সেই পাবনা জেলায় থাকবো। পাবনা জেলার মানুষের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি, তাদের সংকট কোথায়, তাদের দাবি দেওয়া কি সামনে নতুন সরকারের কাছে, সামনে বাংলাদেশকে পাবনাবাসী কীভাবে দেখতে চান, সেই বিষয় নিয়ে তাদের গল্প শুনবো আগামীকাল ঠিক বিকাল 5টায়। দেখা হচ্ছে সরাসরি সময় টেলিভিশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।